কম্পিউটার কেনার পরিকল্পনা করছেন কিংবা কম্পিউটার মার্কেটের আশপাশ দিয়ে ঘোরাফেরা করেন এমন সকলেই জানবেন যে এই মুহূর্তে গ্রাফিক্স কার্ড দিয়ে বাজেট বিল্ড করার কোনো উপায় নাই। এই কারণে সপ্তাহ দিনেক আগে আমরা AMD Ryzen 5 5600G দিয়ে একটা পিসি বিল্ড করেছিলাম 45,000 টাকা বাজেটে। এর মধ্যে গত 5 জানুয়ারি বাংলাদেশে বাজারে প্রবেশ করে ইন্টেল i5 12 জেনের 12400 প্রসেসরটা। 12 জেন প্রসেসর ব্যবহার করে অনেকেই বাজেট বিল্ড করার পরিকল্পনা করছিলেন, কিন্তু মাদারবোর্ডের স্বল্পতা, অতিরিক্ত দাম এইসব কারণে সবাই এই বিল্ডগুলো করতে পারবেন কিনা তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে ডকটাইম। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য এই শীতে জ্বর, ঠান্ডা কাশি, হাঁপানি, অ্যাজমা সহ শীতকালীন অসুখে ভুগে থাকলে ঘরে বসেই অনলাইনে অভিজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন ডকটাইমে, সর্বনিম্ন মাত্র 49 টাকায়। ডকটাইমে সকল ডাক্তার ন্যূনতম MBBS ডিগ্রিধারী এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক অনুমোদিত। এই ভিডিওর ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে এখনই ডাউনলোড করুন অথবা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে সার্চ করুন ডকটাইম লিখে। আমাদের আজকের বিল্ডের কম্পোনেন্টগুলো প্রোভাইড করেছে দেশের সবচেয়ে পপুলার কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান সেন্টারের 9th ফ্লোরের স্টারটেক রিগ হাউস ব্রাঞ্চ। ধন্যবাদ তাদেরকে। বিল্ডের পরে এই পিসিটা সেখানে এক্সক্লুসিভলি অ্যাভেলেবেল থাকবে। যিনি আগে যাবেন তিনি হয়তো এটাকে এক্স্যাক্টলি এভাবেই পারচেস করতে পারবেন। এনিওয়ে 12 জেন i5 12400 দিয়ে 50,000 টাকার ভেতরে একটা বিল্ড কিভাবে কমপ্লিট করা যায়, Ryzen 5 5600G'র অ্যাগেনস্টে এটা কেমন পারফর্ম করবে, এই নিয়ে বিস্তারিত কথা হবে ভিডিওতে। ইন্ট্রো পরে ফিরছি, আমি অনন্য জামান। ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ।僕はダメってあいつはいいのそこに壁があっただけなのに生まれてしまったさため嘆くな僕らはみんな自由なんだから鳥のように羽があればどこへだって行けるけどただ生きるのは嫌だগ্রাফিক্স কার্ডের দাম এই মুহূর্তে ধরাছোঁয়ার বাইরে। 18-20 হাজার টাকার কার্ডগুলো বিক্রি হচ্ছে 40-50 হাজারে। এজন্য একরকম বাধ্য হয়েই আমাদের বাজেট বিল্ড গাইডগুলোতে আমরা IGPU আছে বা ইন্টিগ্রেটেড GPU আছে এই ধরনের প্রসেসরগুলোকে ফোকাস করছি। ইন্টেল 12 জেন 12400 বাজারে পাওয়া যাচ্ছে এখন 21,500 টাকায়। অনেকেই প্রিপারেশন নিচ্ছেন এটা দিয়ে বিল্ড করার। সমস্যা হচ্ছে 12400 দিয়ে যে বিল্ডগুলো হবে তার ম্যাক্সিমামই বাজেট বিল্ড, কিন্তু বাজেটের ভেতরে সেভাবে কোনো মাদারবোর্ড কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না। AMD প্রসেসর দিয়ে বিল্ড করার একটা সুবিধা হচ্ছে যে চাইলেই পুরানো বা একটু লো এন্ড বোর্ডগুলোতে নতুন প্রসেসর বা একটু হাই এন্ড প্রসেসর ব্যবহার করা যায়, শুধুমাত্র বায়োসটা আপডেট করে নিলেই হয়। যদিও সামনে AMD নতুন সকেট আনছে, তখন আর এই বোর্ডগুলো ব্যবহার করা যাবে না। ইন্টেলের ক্ষেত্রে আবার ব্যাপারটা পুরোপুরি উল্টো, প্রায় প্রতি জেনারেশনেই নতুন বোর্ড। 10th এবং 11th জেনারেশনে LGA 1200 সকেট ব্যবহারের পর এবার তারা নিয়ে এসেছে LGA 1700 সকেট। ফলাফলস্বরূপ আগের বোর্ডগুলোতে 12 জেন প্রসেসর ব্যবহার করতে পারবেন না। যাই হোক, প্রথমে মাদারবোর্ড নিয়ে আলোচনা সেরে ফেলা যাক, কারণ 12 জেন দিয়ে বিল্ড করার প্রধান যে সমস্যা সেটা হচ্ছে মাদারবোর্ডের অ্যাভেলেবিলিটি আর প্রাইস। $12400 লঞ্চ হওয়ার পরে কেউ কেউ Z690 দিয়ে এই বিল্ড করছেন বা করতে সাজেস্ট করছেন, দেখে অবাক এবং বিরক্ত দুটোই হতে হয়েছে। আবার B660 বোর্ড Z690-র দামে বিক্রি হচ্ছে দেখে হয়েছি শকড। আমাদের লোকাল মার্কেটে সবার আগে H610, B660, H670 বোর্ডগুলো নিয়ে আসে ASUS বাংলাদেশ। তাদের কাছে রিকোয়েস্ট করে আমরা ম্যানেজ করেছি দুইটা মাদারবোর্ড, একটা হচ্ছে প্রাইম H610MA আর একটা হচ্ছে টাফ গেমিং B660ME। এর আগে H510, H410 বোর্ডগুলো 6,000 টাকার কাছাকাছিতে পাওয়া যেত, আর B460, B660 বোর্ডগুলো 10 থেকে 15,000 টাকায় পাওয়া যেত। ঘটনাটা আরেকটু সরজমিনে চেক করতে Amazon.com-এ ঢু মারলাম। ASUS Prime 610MA এর দাম $109 আর H510MA এর দাম $99, মানে $10 বেড়েছে। এখন বাইরেই যদি দাম বেড়ে যায়, বাংলাদেশ কি করে পিছিয়ে থাকবে? বাংলাদেশে ASUS Prime H610MA এর দাম রাখা হয়েছে 11,100 টাকা, আর টাফ B660ME এর দাম আরও 5,000 বেশি, অর্থাৎ 16,100। এ তো গেল ASUS। MSI আবার আরও এক কাঠি সরেস। তারা তাদের B660 বোর্ডগুলোর দাম রেখেছে অলমোস্ট Z690 সমান, অর্থাৎ 25,000 প্লাস। যখন তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই এসব কি, প্রাইসের এই অবস্থা কেন, ওনারা জানালেন যে জাহাজে করে নর্মালি যে শিপমেন্ট আসে সেটা এখন এসে পৌঁছায়নি,
ফেব্রুয়ারির ফার্স্ট উইকে সেই শিপমেন্ট চলে আসলে বেশ কিছু এন্ট্রি লেভেলের মাদারবোর্ডও বাজারে চলে আসবে এবং দামও কিছুটা সহনীয় পর্যায়ে নেমে আসবে। তবে যেহেতু ইন্টারন্যাশনাল লঞ্চ প্রাইসই এই 12 জেন মাদারবোর্ডগুলোর ক্ষেত্রে আগের বোর্ডগুলোর থেকে বেশি, তাই এবার ওভারঅল 10% বাড়তি প্রাইস এক্সপেক্ট করতেই পারেন। যাই হোক, আপাতত আর কিছু করার নাই। বাজেট বিল্ডারদের কথা মাথায় রেখে আমাদেরকে বেছে নিতে হচ্ছে ASUS প্রাইম H610MA মাদারবোর্ডটা, যেটার দাম 11,100 টাকা। তবে H610 চিপসেটের বোর্ডগুলোতে বেশ কিছু ফিচারের লিমিটেশন আছে। ইনফ্যাক্ট আমাদের এই বোর্ডটায় র্যাম স্লট মাত্র 2টা। সেই হিসেবে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই, এই বোর্ড তো একদমই এন্ট্রি লেভেলের, কেন আরও ভালো কিছু দেয়া হলো না? আসলে মিনিমাম যেটা দরকার বাজেট বিল্ডগুলোতে আমরা সেগুলোই ব্যবহার করি। আপনার হাতে যদি এক্সট্রা বাজেট থাকে তাহলে কিন্তু আপনি চাইলে একটা B660 বোর্ড নিতেই পারেন। সেক্ষেত্রে বাড়তি র্যাম স্লট, মেমোরি ওভারক্লকিং, বেশি পোর্টস, এরকম বেশ কিছু এক্সট্রা ফিচার পাবেন। যার যার দরকার মিলিয়ে দেখে ডিসিশন নেবেন। বিশেষ করে যারা 12600K দিয়ে বিল্ড করার প্ল্যান করছেন তাদের জন্য B660 বোর্ডগুলো বেশি সুইটেবল হতে পারে। এবার প্রসেসর নিয়ে কথা বলা যাক। কিছুদিন আগের বিল্ডে আমরা 5600G ব্যবহার করেছিলাম, আর এবার 12400। কারা কোনটা নেবেন? 12400 নেওয়ার প্রধান কারণ যেটা বলা যায় সেটা হচ্ছে 12400 এর র পারফরমেন্স। যারা একটু খোঁজখবর রাখেন তাদের জানার কথা যে এই 6 কোর 12 থ্রেডের প্রসেসরটা চমৎকার পারফরমেন্স শো করেছে ইন্টারন্যাশনাল বেঞ্চমার্কগুলোতে। বেশিরভাগ এডিটিং, রেন্ডারিং, প্রোডাক্টিভিটি সফটওয়্যার এবং গেমিং বেঞ্চমার্কগুলোতে বিগত বছরের ইন্টেল এবং AMDর মিড রেঞ্জ সিপিইউগুলো তো বটেই, বেশ কিছু ফ্ল্যাগশিপ সিপিইউকে এই 12400 বিট করেছে, কিছু কিছু ক্ষেত্রে সমান পারফর্ম করেছে। ইন্টেল Core i5 12400 $192 এই ফ্ল্যাগশিপ পারফরমেন্সকে ইগনোর করে 5600G চয়েস করাটা এই মুহূর্তে একটু কঠিনই বলতে হবে। এছাড়াও 5600G এর সাথে 12400 এর বেশ কয়েক হাজার টাকার প্রাইস গ্যাপ তো রয়েছেই। কম দামে ভ্যালু ফর মানি প্যাকেজটি অনেকের জন্যই তাই হবে ইজি পিকিং। এখন না হলেও কয়েক বছরের মধ্যে মেইন স্ট্রিম পিসি মার্কেটে র্যামের জায়গাটা দখল করে নেবে DDR5। DDR5 এর সাপোর্ট তাই বলা যায় একটা মেজর অ্যাডভান্টেজ 12400 এর জন্য। ইউজার যখন সুবিধা তখনই র্যাম আপগ্রেড করে নেওয়ার সুযোগ পাচ্ছেন এই প্ল্যাটফর্মে। PCI Express 5 এর ক্ষেত্রেও সেম লজিক খাটবে। এবার আসা যাক ড্রব্যাকসের ব্যাপারে। মোটামুটি যে কোনো পারচেজেই কিছু না কিছু ছাড় দিতে হয়। 12400 এর পারফরমেন্স বিস্ট লেভেলের হলেও ইন্টেলের চিরাচরিত দুর্বলতা এর IGPU নিয়ে এখানেও ভুগতে হবে। আগের জেনারেশনের 11500 যেখানে USD 750 দেয়া, সেখানে 12400 কেন USD 730 ইন্টেল ব্যবহার করলো তা আমাদের বোধগম্য নয়। বলা বাহুল্য এই প্রসেসরেও GPU বেসড ওয়ার্কলোড এবং AAA গেমিংয়ের ক্ষেত্রে বেশ লো FPS এবং স্টাটারিংয়ে ভুগতে হবে। অপরদিকে GPU ছাড়া বেটার গেমিং 5600G কিংবা AMDর অন্যান্য G সিরিজের APUগুলো অফার করে আসছে সুনামের সাথে। আসলে এই একটা ক্ষেত্রেই 5600G 12400 থেকে এগিয়ে থাকবে কিছুটা। এছাড়াও অ্যাবসোলুট কনস না হলেও 12400 এর ছোট্ট একটা ড্রব্যাক হিসেবে এর মাদারবোর্ডের উচ্চ মূল্যের কথা বলা যেত। কিন্তু খোদ 5600G নিজেই যেখানে 4000 টাকা বেশি প্রাইস ট্যাগ নিয়ে বসে আছে, এই যুক্তি খুব শক্তভাবে খাটানো যাচ্ছে না। গতবারে 5600G বিল্ডে আমরা স্টক কুলার ব্যবহার না করে একটা আফটার মার্কেট কুলার ব্যবহার করেছিলাম, কিন্তু এই বিল্ডে আমরা ব্যবহার করেছি ইন্টেলের স্টক কুলারটা। এই কুলারটা দেখতে বেশ ছোটোখাটো হলেও এর পারফরমেন্স খুব খারাপ না। গেমিংয়ের সময় আমরা কীরকম টেম্পারেচার পেয়েছি সেটা পারফরমেন্স টেস্টে বলা হবে। তবে আপনি চাইলে অবশ্যই 1000-2000 টাকা খরচ করে একটা আফটার মার্কেট কুলার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার টোটাল বিল্ডে কস্ট কিছুটা বেড়ে যাবে, আর টেম্পারেচারও আপনি কিছুটা কম পাবেন। আমরা এই বিল্ডে ব্যবহার করছি H610 চিপসেটের একটা এন্ট্রি লেভেলের DDR4 মাদারবোর্ড।
তবে গত জেনারেশনের বিশেষ করে 10 জেন মাদারবোর্ডগুলোর র্যাম লিমিটেশনের কাহিনী নিয়ে যারা বিরক্ত ছিলেন তাদের চিন্তার বিশেষ কারণ নেই। মাদারবোর্ড প্রসেসর উভয়ই অন দ্য গো 3200 মেগাহার্জের র্যাম সাপোর্ট করে, কাজেই র্যামের স্পিড নিয়ে এবার আর ভোগান্তিতে পড়তে হবে না। কোনো জটিলতা ছাড়াই চালাতে পারবেন DDR4 3200 মেগাহার্জের র্যামগুলো। আর ভবিষ্যতে মাদারবোর্ড আপগ্রেড করলে DDR5 এর স্বাদ নেওয়ার সুযোগ তো থাকছেই। আমাদের আজকের বিল্ডে আমরা ব্যবহার করেছি Corsair Vengeance LPX 8GB 2টা কিট, টোটাল 16GB 3200 মেগাহার্জের র্যাম। অনেকে এখন এটাকে জাতীয় র্যাম বলে থাকে। এই র্যামগুলোর দাম কিছুটা ওঠানামা করলেও মোটামুটি 3200 থেকে 3300 টাকার মধ্যে পাওয়া যায়। এই মুহূর্তে স্টার্ট থেকে আমরা দেখলাম 3250 টাকা করে লিস্টিং করা আছে। বরাবরের মতোই আমাদের বিল্ডে কোনো হার্ড ড্রাইভ নাই, শুধুমাত্র সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করছি একটা M.2 SSD। স্টারটেক থেকে আমরা যে এসএসডিটা কালেক্ট করেছি সেটা হচ্ছে টিম MP33 128GB PCIe 3 M.2। এটার দাম 2450 টাকা। আপনার অপারেটিং সিস্টেম 128GBর মধ্যে খুব ভালোভাবেই এঁটে যাবে। সিস্টেম ড্রাইভের বাইরে এক একজনের এক এক রকম স্টোরেজ দরকার হয়, আপনার দরকার এবং বাজেট মতো আপনি হার্ড ড্রাইভ বা অন্য এসএসডি কিনে নিতে পারেন। আজকের এই বিল্ডে কেস হিসেবে আমরা ব্যবহার করছি গরিবের বন্ধু ভ্যালুটপের VT-G651 ATX কেস। কেসটার ভেতরে সামনের পুরোটাই মেশ। 3000 টাকার একটা কেসের ভেতরে ভ্যালুটপ কি করে 4টা ফ্যান দিচ্ছে আমার কোনো আইডিয়া নেই। ফ্যানগুলোতে RGB লাইট জ্বলে, তবে এই RGB সেই RGB না, এটা রংধনু, অর্থাৎ আপনি চেঞ্জ করতে পারবেন না। কেসটার সাইড প্যানেল ক্লিয়ার হলেও এটা আসলে প্লাস্টিকের তৈরি, কেউ দেখে আবার টেম্পার্ড গ্লাস ভেবে বসবেন না। আসলে 3000 টাকা একটা টেম্পার্ড গ্লাসের কেস এক্সপেক্ট করাটাও একটু বাড়াবাড়ি মনে হয়। পুরো সিস্টেমটাকে পাওয়ার আপ করতে আমরা ব্যবহার করছি Antec CSK 450W 80+ ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই, যেটার দাম 3650 টাকা। 3500 টাকা বাজেটে আসলে অধিকাংশেরই পছন্দ Corsair CV450। চাইলে আপনি সেটা নিতে পারেন, তবে স্টারটেক থেকে আমাদেরকে প্রোভাইড করা হয়েছে এই পাওয়ার সাপ্লাইটি। এটা নাকি আবার বার্ন ওয়ারেন্টি আছে। বার্ন ওয়ারেন্টি একটা এক্সট্রা ফিচার, এজন্য যদি আপনি 100-2 টাকা বাড়তি খরচ করতে চান করতে পারেন। ভ্যালুটপের এই কেসটা দেখতে একদমই বেসিক এবং সাদামাটা। আমরা এর উপরে অ্যাটাক অন টাইটানের এরেন ইয়েগারের একটা স্টিকার লাগিয়েছি। এই স্টিকারগুলোকে বলে হানিকম স্টিকার।
স্টিকারগুলো চাইলে প্রিন্টের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন। এটা প্রিন্ট করতে গিয়ে বেশ কিছু এক্সট্রা কপিও আমি নিয়ে এসেছি। ইচ্ছা আছে এই স্টিকারগুলো আমাদের ফেসবুক গ্রুপ পিসি বিল্ডার্স অফ বাংলাদেশের মেম্বারদের মধ্যে গিভ অ্যাওয়ে করে দেওয়ার। স্টিকার খুব সিম্পল একটা জিনিস, কিন্তু খুব অল্পের মধ্যেই এটা একটা স্টাইলিশ লুক এনে দিতে পারে আপনার পিসিকে। এবার পারফরমেন্স টেস্ট শুরু করা যাক। পারফরমেন্স টেস্টে আমরা মেইনলি গেম বেঞ্চমার্ক করব, যাতে গেমিংয়ে 12400 5600Gর সাথে কেমন কম্পিট করতে পারে সেটা বোঝা যায়। আর যদি প্রোডাক্টিভিটি বা অন্য যে কোনো ওয়ার্কলোডের কথা বলেন, তাহলে 5600G থেকে 12400 ফার বেটার পারফর্ম করবে। গেম টেস্ট করতে গিয়ে দেখা গেল 12400 খুব একটা সুবিধা করতে পারছে না। প্রথমে আমরা চেষ্টা করছিলাম মেট্রো এক্সোডাস এনহ্যান্সড এডিশন চালানোর জন্য, কিন্তু এই এনহ্যান্সড এডিশনটা চললই না। কি আর করা যাবে, মেট্রো এক্সোডাসের আগের এডিশনটার ইনগেম বেঞ্চমার্ক টুলটা আমরা রান করে দিই। লো সেটিংসে অ্যাভারেজ ফ্রেম রেট আমরা পেয়েছি 22.51। দ্বিতীয় যে গেমটা আমরা টেস্ট করার দুঃসাহস দেখিয়েছি সেটা হচ্ছে সাইবারপাঙ্ক 2077। অ্যাভারেজ ফ্রেম রেট আমরা পেয়েছি সেটা শুনলে অবাক হবেন, 7.4, আর 1% লো 6.1 FPS। চিন্তা করা যায়। থার্ড আমরা যে গেমটা টেস্ট করেছি সেটা হচ্ছে অ্যাসাসিন ক্রিড ভ্যালহালা। সেখানে অ্যাভারেজ ফ্রেম রেট ছিল 12.3 FPS আর 1% লো 9.2 FPS। চমৎকার। শেষে আমরা একটা স্পোর্টস গেম ট্রাই করে দেখেছি, ভ্যালোরেন্ট। অ্যাভারেজ ফ্রেম রেট আমরা পেয়েছি 94। অ্যাভারেজ ফ্রেম রেট 94 থেকে খুব একটা খুশি হওয়ার কোনো কারণ নাই। খেলার সময় এত বেশি ল্যাগ করে যে গেম আসলে আনপ্লেয়েবল। দেখবেন যে আপনি গুলি করতে করতে এনিমেশে আপনাকে শ্যুট করে ফেলে গেছে। 1% লোটা দেখেন, মাত্র 0.9 FPS। আমাদের এর আগের 45,000 টাকার 5600G বিলটা যদি দেখেন, দেখবেন যে রেডিয়ন ভেগা 7 এর কাছে USD 730 কিভাবে মাঠটা খাচ্ছে। 5600G দিয়ে মোটামুটি গেমিং করা পসিবল, কিন্তু এই 12400 দিয়ে গেমিং করা খুব একটা সম্ভব বলে মনে হচ্ছে না। আমাদের আজকের এই বিল্ডের খরচ গিয়ে দাঁড়ালো 5600G বিলের প্রায় কাছাকাছি 45,750 টাকা। এখন 5600G বিলটা কার জন্য আর 12400 বিলটা কার জন্য? যিনি মেইনলি গেম খেলতে চান এবং বাজেট একদমই লিমিটেড, বাড়াতে পারবেন না কোনোভাবেই, তার জন্য 5600G বিল। আর যার গেমিং অতটা নেসেসারি না কিন্তু প্রোডাক্টিভিটি বেশি জরুরি, তার জন্য 12400। অ্যাট দ্য সেম টাইম আপনার যদি একটা জিপিইউ অ্যাড করার বাজেট থাকে, আবার আপনি যদি সামনে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চান, গতকালকে আমরা যেটা রিভিউ করলাম 6500 XT, বা আগামী মাসে যে এনভিডিয়ার RTX 3050 আসছে, এ ধরনের একটা গ্রাফিক্স কার্ড যারা পেয়ার আপ করতে চান তাদের জন্য 12400 এই বাজেটে বেস্ট চয়েস। সকাল 5টা বাজে, বাইরে আজান শুরু হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।